দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। থমথমে রাজধানীর অবস্থা। সকাল থেকে আবারও রামপুরা, মোহাম্মদপুর, মহাখালী ও যাত্রাবাড়িতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। যাত্রাবাড়িতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। পুলিশ টিয়ার সেল ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরকারি গণমাধ্যম বিটিভির নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহতদের অধিকাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আরো জানাচ্ছেন এআর বাদল। কোটা সংস্কারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রামপুরা এলাকায় পুলিশের সাথে কোটা আন্দোলনকারীদের সংঘর্ষের সময় পুলিশ টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহাখালী ও যাত্রাবাড়ির পাশাপাশি মোহাম্মদপুর এলাকাতেও সংঘর্ষ হয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসব সংঘর্ষে অনেকে আহত হয়। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সকালের দেশের থেকে আসছে, নতুন রাস্তায় ছিল, ওখানে গুলি করছে। এদিকে রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল মিটিং নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ। এআর বাদল, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকার চিত্র জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসেন। এই মুহূর্তে আছি যে রাজধানীর গুলশান বাড্ডা যে লিংক রোড, সেই লিংক রোড এলাকায় আপনাদেরকে আসলে বলে রাখি যে লিংক রোডে কিন্তু কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে যেহেতু সকাল 11টার পর থেকে কিন্তু পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে আমার পিছনে যে দেখছেন যে লিংক রোড থেকে যে আসার যে রাস্তাটি, সেখান থেকে কিন্তু পুলিশ যারা আন্দোলনকারী আছে, আন্দোলনকারীর সাথে কিন্তু অন্যান্য লোকজনও যোগ দিয়েছে। তাদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু হচ্ছে। এই ধাওয়া পাল্টা দেওয়া কিন্তু প্রায় ঘণ্টাখানেক ধরে চলছে। এর মধ্যে কিন্তু পুলিশ এখান থেকে এই পর্যন্ত আসলে 3 জনকে পুলিশ আটক করেছে। আপনাদেরকে বলে রাখি যে এই ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু গুলশান 2 নম্বর যে চত্বর রয়েছে, 2 নম্বর চত্বরে কিন্তু তারা ভাঙচুর চালিয়েছে। তারপর হচ্ছে যে এখানে ইট পাক্কেল কিন্তু পুলিশের উপর তারা কিন্তু অনেক ইট পাক্কেল ছুঁড়ে মেরেছে। আমি বলে রাখি যে গুলশান যে গোদারাঘাট যে রয়েছে, এই গোদারাঘাটটি থেকে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু একটু পরপর কিন্তু পুলিশের উপর লক্ষ্য করে কিন্তু ইট পাক্কেল ছুঁড়ে, পরবর্তী কিন্তু পুলিশও কিন্তু তাদেরকে লক্ষ্য করেছে টিয়ার শেল এবং রাবার বুলেট ছুঁড়ে। বলা যায় যে কি প্রায় ঘন্টা ধরে কিন্তু এই ধরনের পাল্টাপাল্টি কিন্তু সংঘর্ষ কিন্তু এখানে চলছে। পাশাপাশি বলে রাখি যে রাজধানীর যে রামপুরা রয়েছে, রামপুরাতেও কিন্তু আন্দোলনকারীরা নেমেছে। তারাও কিন্তু এখানে কিন্তু 2 দফা কিন্তু পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনা কিন্তু ঘটেছে। আমরা আপনাদেরকে আরেকটু দেখার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলনকারীদের ছোড়া ইটে কিন্তু পুরো রাস্তায় কিন্তু আসলে ইটেই ভরে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলে রাখি যে আন্দোলনকারীরা কিন্তু যে এখানে কিন্তু নির্দিষ্ট যে জায়গা তারা কিন্তু অবস্থান করে কিন্তু একটু পরপর এগোচ্ছে। তার পুলিশও কিন্তু তাদেরকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশও কিন্তু তাদেরকে বিভিন্নভাবে কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা হয়তো আপনাদের ক্যামেরা একটু দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে কিন্তু যারা আন্দোলনকারী তারা কিন্তু ছটকে গিয়েছেন। এইভাবে দেখি যে এই যে লিংক রোডের যে পাশে যে সড়কটি রয়েছে, সেই সড়ক কিন্তু পুরো সড়ক জুড়ে কিন্তু আন্দোলনকারীরা কিন্তু অবস্থান করে কিন্তু তারা একটু পরপরই কিন্তু ইট পাক্কেল ছুটছেন। পুলিশই কিন্তু তাদের ছত্রভঙ্গ করছে। বলে রাখি যে এই রাস্তাটা কিন্তু ব্যারিকেড দিয়ে কিন্তু তারা বন্ধ করে দেয়। দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ সদস্যরা সেই ব্যারিকেডটি সরিয়ে দিচ্ছে। আর একটু পরপর আন্দোলনকারীরা কিন্তু এখানে এসে কিন্তু পুলিশের উপর যখন ইট পাক্কেল ছুড়ে পুলিশও কিন্তু পাল্টাই ঢুকে। বলে রাখি যে শুধু এখানে এর ফলে কিন্তু এই সড়কে যে যান চলাচল ছিল, পুরো যান চলাচল কিন্তু অনেকটা বলা যায় বন্ধ হয়ে আছে। এই মুহূর্তে কোনো প্রকার যান চলাচল কিন্তু করছে না। আমরা দেখতে পাচ্ছি যে তো এই দর্শক আপনাদেরকে আসলে জানিয়ে দেখি যে এখন পর্যন্ত কিন্তু রামপুরায় যে এই পাল্টাপাল্টি যে লিংক রোড রয়েছে, পাল্টাপাল্টি কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কিন্তু চলছে। তো এই ছিল বাড্ডা লিংক রোড থেকে আমার কাছে সর্বশেষ। দর্শক জানাচ্ছিলেন বিল্লাল হোসেন। দর্শক, রাজধানীর মোহাম্মদপুরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুমন তানভীর, সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন তিনি।
শাটডাউনের অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী যে আন্দোলনকারীরা তাদের ডাকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন সকালে মোহাম্মদপুরের চিত্র কিন্তু এটি। এবং এই মোহাম্মদপুরের যে স্পটটিতে আমরা আছি, এই স্পটটিতে কিন্তু কালকে সারাদিনে যে কয়টি স্পটে আসলে সবচেয়ে তুমুল গন্ডগোল হয়েছে তার ভিতরে কিন্তু এই স্পটটি ছিল না। অর্থাৎ কালকে আমরা দেখেছিলাম যাত্রাবাড়ি, সেই সঙ্গে উত্তরা, আমরা দেখেছিলাম মিরপুরে তুমুল সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে, রামপুরে তুমুল সংঘর্ষ হয়েছে পুলিশের সঙ্গে। তবে এই মোহাম্মদপুর এলাকাটা কিন্তু কালকে সারাদিন ঠান্ডা ছিল এবং আমরা জেনেছি হচ্ছে মোহাম্মদপুর এলাকাটি হচ্ছে কালকে যখন রাত হয় অর্থাৎ রাত 8টা-9টার পরে এখানে কিন্তু আন্দোলনকারীদের জড়ো হন এবং সারা রাত এখানে কিন্তু সংঘর্ষ চলেছে এবং পুলিশ এখানে এখন যেরকম মারমুখী অবস্থানে আছেন সারা রাত কিন্তু সেই অবস্থানেই তারা ছিল। কিন্তু বলতেই হয় এবং আপনারা নিশ্চয়ই দেখছেন তাদেরকে কিন্তু আসলে সেই অর্থে এখান থেকে কিন্তু এখন পর্যন্ত সরানো যায়নি। পুলিশ এখানে আমরা দেখছি যে তারা তাদের সর্বোচ্চ আসলে শক্তি প্রয়োগ কিন্তু এখানে করেছেন, কিন্তু আসলে যারা আন্দোলনকারীরা আছেন তাদের কিন্তু আসলে সরানো যাচ্ছে না। আজকে শুক্রবার এমনিতেই স্কুল কলেজ যেগুলো আছে অর্থাৎ যারা আসলে আন্দোলনের ডাক দিয়েছে যে ছাত্ররা, সেই স্কুল কলেজ কিন্তু আগেই বন্ধ হয়ে গিয়েছে। তারপরেও আসলে আন্দোলনের যে তীব্রতা আমরা গতকাল দেখেছিলাম, সবাই ভেবেছিল শুক্রবার হিসাবে হয়তো আন্দোলনটা একটু হলেও আসলে সেই অর্থে কেউ জড়ো হবে না কিংবা আসবে না, কিন্তু আমরা কিন্তু দেখছি যে সকাল হতে হতে কিন্তু বিভিন্ন জায়গায় আসলে তারা জড়ো হচ্ছেন। যেমন এইখানে কালকে থেকে আছেন, আমরা একটু আগে খবর পেয়েছি মহাখালীতে কিন্তু তারা জড়ো হয়েছেন, সেই সঙ্গে যাত্রাবাড়িতে কিন্তু আসলে সংঘর্ষ চলছে, প্রায় 2.5 দিন হলো সংঘর্ষ কিন্তু চলছে। আপনি নিশ্চয়ই শুনছেন সাউন্ড গ্রেনেড মারা হচ্ছে। নানাভাবেই আসলে যারা আন্দোলনকারীরা আছেন তাদেরকে কিন্তু আসলে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেই অর্থে কিন্তু আসলে সেটা সম্ভব হচ্ছে না। সবকিছু মিলে আসলে এই কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিন এসে কিন্তু একদম পুরোপুরি বলাই চলে যে আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে আর এর গতি প্রকৃতি আসলে শেষ পর্যন্ত কোন দিকে যাবে সেটি কিন্তু বলা আসলে খুব দুঃসাধ্যই হয়ে উঠেছে। দর্শক জানাচ্ছিলেন সুমন তানভীর। দর্শক এই মুহূর্তে এদিকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীতে সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। চলমান উত্তপ্ত পরিস্থিতি বিবেচনায় মানুষের নিরাপত্তা নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেন। পূর্ব নির্ধারিত সময়ে রাজধানীতে আজ বিএনপি ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশ করার কথা থাকলেও ডিএমপি নির্দেশনা মেনে সমাবেশ বাতিল করেছে আওয়ামী লীগ। তবে এখনো বিএনপি সমাবেশ বন্ধের কোনো তথ্য পাওয়া যায়নি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ। সকালে জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দারা। এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় ঐক্য সমাবেশ করার কথা রয়েছে দলটির। এতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে কিশোরগঞ্জের ভৈরবের নিউ টাউন এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীরা অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করলে সাংবাদিক সহ 20 জন আহত হয়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীরা শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজশাহী ও চট্টগ্রামেও। দর্শক বরিশালের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, চলমান আন্দোলন ঘিরে বরিশালের পরিস্থিতি কেমন দেখছেন? জি মিতু, ধন্যবাদ আপনাকে। আসলে মূলত আপনি যেটা জানতে চেয়েছেন, গত কদিন যাবৎ কিন্তু উত্তাপ বরিশাল এক ধরনের রণক্ষেত্রে পরিণত হয়েছে। তবে বর্তমান আজকের যে ঘটনাটি, আজকে কিন্তু বরিশালে আমরা যারা কোটা সংস্কার আন্দোলন যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা সড়কে তেমন কোনো অবস্থান না দেখলেও আমরা কিন্তু সরকার দলীয় যেসব নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সড়কে অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে সাধারণ কোটা সংস্কার আন্দোলন যারা করছেন এদের আড়ালে কিছু লোক তাদেরকে উস্কানিমূলক
উস্কানিমূলক বক্তব্য দিয়ে সড়কে যান চলাচল বিঘ্ন ঘটাচ্ছে। ফলে সরকার দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তারা সড়কে অবস্থান নিয়ে সাধারণ মানুষের যেন ভোগান্তির সৃষ্টি না হয় এর লক্ষ্যে যান চলাচলটা স্বাভাবিক করছে। এই গেল সরকার দলের কথা। অপরদিকে যদি আপনাকে বলতে চাই যে কোটা সংস্কারের বরিশালের যারা আসলে প্রধান ভূমিকায় যারা নেতৃত্ব দিচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়, তাদের কিন্তু সকালে কোনো অবরোধ কর্মসূচি না থাকলেও কিছুক্ষণ পরেই অর্থাৎ দুপুর 3টা থেকে কিন্তু তাদের কর্মসূচি রয়েছে, এমনটি আমাদেরকে তারা জানিয়েছেন। অপরদিকে বরিশাল মহানগর বিএনপি এবং বরিশালের বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন নেতাকর্মীরা তারা কিন্তু দুপুর 3টায় তাদের কর্মসূচি রয়েছে এই কোটা সংস্কার আন্দোলনের সমর্থন জানিয়ে। তো এমনটা আমরা জেনেছি বরিশাল শহর কেন্দ্রিক এই তাদের কর্মসূচি অনুষ্ঠিত। অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে তারা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছেন, কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে। তার আগে তারা আমাদেরকে বারবারই জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সেটি যদি কোনো ধরনের জানমাল ক্ষতি হয় তাহলে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। অপরদিকে তারা নিরবিচ্ছিন্ন যদি আন্দোলন করে সেটি তাদের কোনো সমস্যা নেই যদি ক্যাম্পাস কেন্দ্রিক হয়। আর এখন পর্যন্ত যে তথ্যটি সবশেষ সেটি হচ্ছে যে গত দুদিনের আগের পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে হাঙ্গামা সৃষ্টি হয় এবং ইট পাটকেল নিক্ষেপ এবং টিয়ার সেল নিক্ষেপের মধ্যে যারা আহত রয়েছে তারা প্রত্যেকেই কেউ পুলিশ হাসপাতালে, অপরজন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ সরকারি হাসপাতাল এবং স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তারা চিকিৎসাধীন রয়েছে। মিতু, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে গোটা তথ্য। হয়তোবা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো তাদের পরবর্তী কর্মসূচি কি ঘটছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এবার রাজশাহীর পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রাজশাহীতে নতুন করে কোনো সহিংসতার খবর পেয়েছেন কিনা, পরিস্থিতি স্বাভাবিক রাখতে কি পদক্ষেপ দেখছেন? মিতু, দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউনে কিন্তু রাজশাহী যদি এখনকার পরিস্থিতির কথা বলি তাহলে এখন একেবারেই থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও সকাল থেকে আমরা মাঠে রয়েছি, সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ এবং যে যানবাহন চলাচল সেটি একেবারেই সীমিত অবস্থায় রয়েছে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ করে আজকে সাপ্তাহিক ছুটির দিন মানুষের কিন্তু রাস্তাঘাটে যে আনাগোনা সেটি একেবারেই নেই বললেই চলে এবং বেশ কিছু কিন্তু আমরা দেখেছি যে দোকানপাট যেগুলো আসলে খোলা ছিল সেগুলো কিন্তু একেবারেই সীমিত। আর এরই মধ্যে কিন্তু আপনি জানেন যে রাজশাহীর সাথে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের কারণে ঢাকার যে যোগাযোগ ব্যবস্থা রেল এবং সড়ক দুটি একেবারেই বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ফলে রেল এবং সড়ক যে যোগাযোগ ব্যবস্থা এখন নেই বললেই চলে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু আমরা সকাল থেকে মাঠে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা মাঠে দেখতে পাইনি। তবে আজকে বাদ ফজরের দিকে ইসলামিক আন্দোলন বাংলাদেশ কিন্তু যে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে সংহতি জানিয়েছিল এবং যারা নিহত হয়েছিল তাদের নিহতদের আসলে স্মরণে কিন্তু তারা আজকে বাদ ফজর আসলে দোয়া মাহফিল করেছেন, এমনটি আসলে ইসলামিক আন্দোলন বাংলাদেশে যারা স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। আর এই মুহূর্তে যদি পরিস্থিতির কথা বলি তো রাজশাহী যে 0 পয়েন্ট সাহেববাজার বড় মসজিদ এলাকা রয়েছে সেখানে কিন্তু সন্ত্রাস বিরোধী সেখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, যেখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. খায়রুজ্জামান লিটন সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দরা। এবং ঠিক বিকেল 3টের দিকে কিন্তু আমরা যতটুকু জানি যে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি কিন্তু রয়েছে এবং রাজশাহী যে রাজশাহীর যে ভুবনমোহন পার্ক রয়েছে সেখান থেকে কিন্তু একটি গণমিছিল হওয়ার কথা রয়েছে। তবে এই যে বিএনপি এবং আওয়ামী লীগের যে পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের যে চাপা আতঙ্ক সেটি কিন্তু বিরাজ করছে এবং এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্য রয়েছেন এই কর্মসূচিকে ঘিরেও তারা কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি পুলিশ, র্যাব এবং বিজিবি তারা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত কিন্তু রাজশাহীর যে গত কয়েকদিনের আমরা সহিংসতা দেখেছি সকাল থেকে একেবারেই কোনো সহিংসতা নেই। এখন পর্যন্ত যদি কথা বলি তো রাজশাহীর অবস্থা এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে। তো কিন্তু এই ছিল আমার কাছে রাজশাহী থেকে দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউনের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। গতকাল রাত থেকেই বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। বিআরটিসি বলছে রাজধানীর মহাখালীতে ডেটা সেন্টারে অগ্নিসংযোগের কারণে সারা দেশে ইন্টারনেট সেবা ব্যাহত হয়েছে। ফলে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। প্রবেশ করা যাচ্ছে না ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও বিভিন্ন ওয়েবসাইটে। ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার কারণে নানা সমস্যায় পড়তে হচ্ছে নাগরিকদের। অনলাইন নির্ভর সব সেবা ও ব্যবসা বন্ধ রয়েছে। এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। বিকাশ, নগদের মতো অনলাইন মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রয়েছে। রাজধানীর বাজারে পণ্যের সরবরাহ কমায় বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। কয়েকদিনের ব্যবধানে মান ভেদে কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকায়। বেড়েছে ব্রি আর আটা, স্বর্ণা ও নাজিরশাইল চালের দামও।
সবজির দামও ঊর্ধ্বমুখী। কেজি প্রতি দ্বিগুণেরও বেশি বেড়ে বাজার ভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 থেকে 300 টাকা পর্যন্ত। প্রায় সব ধরনের মাছের দাম কমেছে বেশ খানিকটা। সেলিম মালিকের রিপোর্ট। স্বাভাবিকের তুলনায় শুক্রবার রাজধানীর কাওরান বাজারে ক্রেতার সমাগম বেশ কম। বিক্রেতারা বলছে সরবরাহ কমেছে পণ্যেরও, তাই দাম কিছুটা ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। মিনিকেট বেচতাম আগে 66-67 টাকা, সেই মিনিকেট এখন 68-70 টাকা বিক্রি করা লাগে ভালো মানের। তারপর 28 আপনার 54-55 টাকা। তারপরে স্বর্ণা আছে আপনার 50 থেকে 52 টাকা। বাজার ভরপুর সবজি থাকলেও বিক্রেতারা বলছে সরবরাহ কম, তাই দামও বেড়েছে বেশ খানিকটা। গেল কয়েকদিনে কেবল কাঁচামরিচের ঝাল বেড়েছে দ্বিগুণেরও বেশি। বাড়ছে মরিচের দাম। গত সপ্তাহে 1 কেজির দাম ছিল ধরেন 120 টাকা, এই সপ্তাহে হয়েছে 250-300 টাকা। বেগুন ছিল আপনার 80 হইতে 90 টাকা কেজি, বর্তমানে বেগুন হইলো আপনার 120 হইতে 130 টাকা কেজি গোলটা। আর হইলো যারা আপনার গাজর গেছে সপ্তাহে ছিল আপনার 140 থেকে 150 টাকা কেজি, বর্তমানে হইলো 170 থেকে 180 টাকা কেজি। আলুর দাম নতুন করে না বাড়লেও বেড়েছে দেশীয় ও ভারতীয় পেঁয়াজের দর। ইন্ডিয়ান আগে ছিল 95 টাকা, আজকে 100 টাকা। আর দেশি পেঁয়াজ ছিল আগে 100 টাকা, এখন ওই জায়গা 110 টাকা। মাছে রয়েছে কিছুটা স্বস্তি। ইলিশ সহ অন্যান্য মাছে কমেছে 200 টাকা পর্যন্ত। এই মাছ গত সপ্তাহে বেশি 2300-2400 টাকা কেজি, আর আজকে বিক্রি করতেছি 1800 টাকা কেজি। গুড়া চিংড়ি 650 টাকা কেজি, 600 টাকা কেজি, যেটা আসলে 800 টাকা কেজি। গলদা চিংড়ি 1000 টাকা কেজি, বাইলা মাছ 800 টাকা কেজি, এটা আসলে 1200-1000 টাকা কেজি ছিল। চাহিদা কমায় কমেছে গরুর মাংসের দামও। 780 টাকা করে ছিল, এখন বর্তমানে 750 টাকা কেজি। কাস্টমার নাই বাজারের ভিতরে, বেচে কিনা নাই কা। তবে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। গতকালকে ব্রয়লার বেচছি 65-70 টাকা কেজি, আর আজকে বেচতেছি 80 টাকা কেজি, 180 টাকা কেজি। পার কেজিতে 15 টাকা একদিনে বাইরে গেছে, কোনো মালের গাড়ি ঢুকতেছে না। সেলিম মালিক, RTV, ঢাকা। আইন করার 22 বছরে নেই দৃশ্যমান বাস্তবায়ন, বরং পাল্লা দিয়ে কয়েক গুণ বেড়েছে ক্ষতিকর পলিথিনের ব্যবহার। তাহলে নিষিদ্ধ করে লাভ আসলে কাদের হয়েছে? আইনটি কার্যকর হলে পরিবেশের কি পরিবর্তন হতো? আইন বাস্তবায়নে তবে কি পরিবেশ অধিদপ্তরেরই গাফলতি রয়েছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন শাকিলা করিম। প্রতিদিনই ক্রেতা বিক্রেতাদের হাতে হাতে ছড়াচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের ব্যাগ। পাইকারি আর খুচরা দোকানগুলো থেকে পণ্য নিয়ে প্রকাশ্যেই ব্যবহারের পর ফেলা হচ্ছে যত্রতত্র। পরিবেশ সংরক্ষণ আইনে সংশোধনী এনে 2002 সালে পলিথিন উৎপাদন এবং বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়। এর প্রায় 2 যুগ পেরিয়ে গেলেও বাজারে গেলে প্রশাসনে এর কার্যক্ষমতা এবং দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। কেননা নিষিদ্ধের আগে এবং নিষিদ্ধের পরে তেমন কোনো দৃশ্যমান পার্থক্য নেই। পরিবেশ অধিদপ্তরের কাছে এত বছরের হিসাব থাকার কথা থাকলেও আছে 2019 থেকে এখন পর্যন্ত। এতে পাওয়া যায় 2637টি অভিযান, 4433টি মামলা, 6,32,30,900 টাকা জরিমানা এবং আনুমানিক 2139.75 টন পলিথিন জব্দ এবং 170 জনকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান ও 16টি নিয়মিত মামলার তথ্য। বিকল্প ব্যবস্থা পেলে পলিথিন মুক্ত পরিবেশ চায় ভোক্তা বিক্রেতা উভয়েই। সব দোকানে পাইতেছে, কোনো ম্যাজিস্ট্রেট আসছে দেখতেছে, কিছু বলতেছে না। যদি বিকল্প ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা ব্যবহার করতাম। ড্রেনের পানি প্রবাহ বন্ধ আজকে শুধু পলিথিনের কারণে। এদিকে হাজার হাজার কারখানায় দিনের আলোয় প্রকাশ্যে চলছে দূষিত পলিথিন উৎপাদন, যার সিংহভাগ কারখানার অবস্থান পুরান ঢাকায় এবং সেখানে গণমাধ্যমের যাওয়া এক প্রকার নিষিদ্ধ বলা চলে। পরিবেশবিদরা বলছেন পরিবেশ বাঁচাতে আইন প্রয়োগে দুর্বলতায় ধুঁকছে আইনের বাস্তবায়ন। যারা এই আইনকে তদারকি করার কথা তাদের জন্য এটা বরং একটা দুর্নীতির একটা ক্ষেত্র তৈরি হয়েছে। পলিথিনের জায়গাটা পুরোপুরি পাটের তৈরি ব্যাগের দখলেই থাকতে পারত যদি পাট ব্যবহার আইনটি আলোর মুখ দেখত। ছোট থেকে বড় সব জায়গার মধ্যেই আমরা পাটের ব্যবহার শুরু করি। বাজারেরই হোক, আমি ছোট 5 কেজি চাল কেনার জন্য হোক, বা 2টা সবজি কেনার জন্য হোক, বা বড় বড় বস্তা, চিনির বস্তা বলেন, চাউলের বস্তা বলেন, এগুলাতেও আমরা পাটের ব্যাগ আমরা ব্যবহার করতে পারি। এত সব আলোচনা যে পরিবেশ অধিদপ্তরকে ঘিরে সেখানকার মহাপরিচালক কথা বলেননি গণমাধ্যমে। বেশ কয়েকদিন যোগাযোগের চেষ্টার পর তার দপ্তরের সহকারী পরিচালকের মাধ্যমে কথা বলতে না চাওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। বাস্তবতা বিবেচনায় পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ হয়তো সম্ভব না, তবে নিজেদের সচেতনতা বাঁচাতে পারে পরিবেশের সুরক্ষা। শাকিলা করিম,
RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউরোপের দেশ ফ্রান্সে হামলায় 3 শিশু সহ 7 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানায় বার্তা সংস্থা AFP। সেই সঙ্গে এই হামলায় বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গেছে অন্তত 4 জন। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। চণ্ডীগড় থেকে রওনা হয়ে ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত 10 থেকে 12টি কামরা লাইনচ্যুত হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে গোন্ডা ও মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে মন্তব্য করেছেন ভারতের উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং। হতাহতদের উদ্ধারে কাজ চলছে বলে নিশ্চিত করেছেন তিনি। ভয়াবহ মানবিক বিপর্যয়ের মধ্যেই গাজায় সহিংস অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ইসরায়েলি সৈন্যদের হামলায় ফিলিস্তিনে নিহত হয়েছে আরও 81 জন। এছাড়াও গেল 10 দিনে ইসরায়েলের অন্তত 8টি আশ্রয়কেন্দ্রে হামলা চালিয়েছে বলে জানায় ফিলিস্তিনের কর্মরত জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থান প্রধান ফিলিপ লাজারিনি। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, গাজায় যুদ্ধের সব ধরনের নিয়ম ভঙ্গ করা হয়েছে। যুদ্ধপীড়িত ইসরায়েলি সেনাদের অনবরত হামলায় অঞ্চলটিতে এ পর্যন্ত প্রায় 39,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে প্রায় 89,400 জন। খেলার খবর। বাংলাদেশের ফুটবলকে উন্নয়নের পথে নিয়ে যেতে হলে যথাযথ পরিকল্পনা দরকার বলে মনে করেন সাবেক ও বর্তমান ফুটবলাররা। সেই সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করা তরুণ ফুটবলারদের পর্যাপ্ত নার্সিং করা প্রয়োজন বলে জানান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আর সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন জাতীয় দলকে শক্তিশালী করতে ক্লাবগুলোকে নিতে খেলোয়াড় তৈরির উদ্যোগ। সাব্বির আহমেদের ক্যামেরায় নাজমুস সাকিবের রিপোর্ট। স্বাধীনতার অর্ধশতক পার হলেও দেশের ফুটবল এখনও পিছিয়ে রয়েছে। সময়ের ব্যবধানে পরিবর্তন হয়েছে কোচিং স্টাফ, পরিবর্তন এসেছে খেলোয়াড়েও, শুধু বদলায়নি দেশের ফুটবলের রূপ। ফিফা র্যাঙ্কিংয়ে একসময় বাংলাদেশের পেছনে অবস্থান করলেও এখন নেপাল, মালদ্বীপ, ভুটানের অবস্থানও বাংলাদেশের উপরে। সময়ের সাথে কয়েক দফা পিছিয়ে জামাল ভুঁইয়াদের স্থান হয়েছে 184-তে। দেশের ফুটবলকে এমন দুরবস্থা থেকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য প্রয়োজন যথাযথ পরিকল্পনা। বাংলাদেশে অনেক ট্যালেন্ট ফুটবলার আছে, তো আমার কাছে মনে হয় প্রপার প্ল্যান দরকার, প্রপার নার্সিং দরকার। আমাদের বেছে নিতে হবে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যারা ভবিষ্যতে বাংলাদেশ ন্যাশনাল টিমকে সার্ভ দিবে, বাইরে খেলবে এক্সপেরিয়েন্সের জন্য, এবং দেশে যখন দেশের খেলা খেলবে তখন দেশকে ভালো পারফরমেন্স দিয়ে সাহায্য করবে। বাংলাদেশে অনেক প্রতিভাবান ফুটবলার রয়েছে, তাদের পূর্ণ নার্সিং করলে ভবিষ্যতে ফুটবলের বিশ্ব আসরে দেখা যেতে পারে লাল সবুজের পতাকা, এমনটাই মনে করেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। আমাদের এখন অনেক ভালো ফুটবলার আছে যারা দেশকে রিপ্রেজেন্ট করছে এবং তাদের ফিউচার অনেক ভালো, তাদের ভিতরে অনেক ট্যালেন্ট বা মেধা সবই আছে। তো তারাই হয়তো বা পারবে যে আমাদের বাংলাদেশকে আরো সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিতে। আর সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন জাতীয় দলকে শক্তিশালী করতে হলে ক্লাবগুলোকে এগিয়ে আসতে হবে, নিতে হবে খেলোয়াড় তৈরির উদ্যোগ। খেলোয়াড় তৈরির জন্য যেই কার্যক্রমগুলো প্রয়োজন সেগুলো কিন্তু ক্লাবগুলো করছে না, যার জন্য পাইপলাইন এবং আমাদের অন্যদিকে তাকাতে হচ্ছে ন্যাশনাল টিমের প্লেয়ারের ক্ষেত্রে। ফুটবল বোদ্ধাদের মতে শুধু প্রবাসী ফুটবলার নয়, দেশের ফুটবলকে আলোর পথে নিয়ে যেতে হলে মানসম্মত ফুটবলারের প্রতি মনোযোগী হতে হবে সংশ্লিষ্টদের। নাজমুস সাকিব, RTV, ঢাকা।
আজ থেকে শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে নারী টি-20 এশিয়া কাপ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আরব আমিরাত ও নেপাল। বাংলাদেশ সময় দুপুর 2:30টায় শুরু হবে ম্যাচটি। দিনের আরেক ম্যাচে লড়বে ভারত ও পাকিস্তান। বাংলাদেশের সময় সন্ধ্যা 7:30টায় মাঠে গড়াবে হাই ভোল্টেজ এই ম্যাচ। এদিকে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল এশিয়া কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। শ্রীলঙ্কার রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা 7:30টায়। জয় নিয়ে আসর শুরু করতে চায় টাইগ্রেসরা। দুপুরের সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।